তিনজন ব্যক্তিকে নিয়ে জামাত শিবিরের জন্য জরুরি সতর্কবার্তা। জামাত শিবিরের সব শ্রেণীর লোক, শিক্ষিত, অর্ধশিক্ষিত, কম শিক্ষিত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, সবার কাছে আলোচনাটা পৌঁছে দেওয়া দরকার। কারণ জামাত শিবির একটা ফাঁদের মধ্যে আছে। একটু ভুল করলেই এই ফাঁদে পড়ে যাবে, এবং ফাঁদে পড়লেই পুরো মিডিয়া জামাতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জামাতের চরিত্র হনন করবে। তো দর্শক, জামাতকে জঙ্গি বা জঙ্গির সাথে কানেক্টেড হিসাবে দেখানোর চেষ্টা তারা করবে মিডিয়া। এখানে বাংলাদেশে জঙ্গি নাটক উপস্থাপন করার চেষ্টা হচ্ছে, বা জঙ্গি জঙ্গি খেলা আবার তৈরি করার চেষ্টা করছে ভারত এবং ইসরায়েল মিলে। এটা ভারত ইসরায়েলের যৌথ প্রজেক্ট। সেখানে দিন শেষে দায়ী করবে কিভাবে, মানে জঙ্গি, বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে, আল কায়দা আছে, আইএস আছে, বাংলাদেশে হামাস আছে, এটা দেখিয়ে ভারত ইসরায়েল কি অর্জন করতে চায়। তার প্রথমে জামাতকে কোণঠাসা করতে চায়, যে জামাত জঙ্গিবাদের প্রশ্রয়দাতা, এটা তারা বলবে। তাদের হাতে বিরাট শক্তি আছে, সফট পাওয়ার আছে, তাদের মিডিয়া আছে। বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া হচ্ছে ভারত ইসরায়েলপন্থী। ভারতপন্থী হলে ইসরায়েলপন্থী অটো হয়ে যায়, প্রথম আলো, ডেইলি স্টার, সবাই। এরপরে বলবে না সেনাবাহিনীতেও জঙ্গি 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 আয়ন হয়েছে। এটাও করেছে কারা? জামাত। ওয়াকার কি? সাবেক শিবির, দাঁড়িয়ে দেখছেন। এরপর এক পর্যায়ে বলবে যে বাংলাদেশ সরকার জঙ্গি সরকার। কিন্তু স্টার্টিংটা জাস্ট বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের থেকে স্টার্ট করলো, তারপরে জামাত, তারপরে সেনাবাহিনী, সরকার। এটা হচ্ছে ভারত এবং ইসরায়েলের ষড়যন্ত্রের রূপরেখা। যদিও অতীতে যেরকম এই জঙ্গিবাদের নাটক করে বা জঙ্গি আছে বা এটা কৃত্রিমভাবে প্রমাণ করে ইসলামপন্থীদের কোপানো গিয়েছে, তাদেরকে ডিহিউম্যানাইজ করা সম্ভব হয়েছে, এবছর আর বা এবার আর সেরকম সম্ভব হবে না। কারণ যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেরর নাই, আর যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেররের যুগে আর ফিরে যাবে না। অতএব এই জঙ্গি নাটকের গুরুত্ব ওভারঅল কম। তারপরও অ্যাটলিস্ট মিডিয়া চরিত্র হনন বা দেশের ভিতরে কিছু সন্দেহ, অবিশ্বাস বা ইসলামপন্থীদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ঢুকিয়ে দিতে এটা একটা কার্যকর অস্ত্র। যেমন এনসিপির মধ্যে অলরেডি এই জঙ্গি নাটকের একটা নেতিবাচক প্রভাব পড়ে গেছে। কি সেটা? এনসিপির এক নেতাকে এনসিপি বহিষ্কার করেছে, অভিযোগ জঙ্গি সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আজীবন বহিষ্কার, অথচ এখন পর্যন্ত প্রমাণিত না। হ্যাঁ, অবশ্যই জঙ্গি বা এদের সাথে সম্পৃক্ত থাকলে আজীবন বহিষ্কারই করতে হবে, এটা ঠিক। কিন্তু এতে যেটা হবে যে এখন থেকে দাড়ি টুপি যদি কাউকে দেখা যায় যে দাড়ি আছে, টুপি আছে এবং বড় দাড়ি, ধর্ম মানে, আবার এনসিপিও করে, এনসিপির ভিতরেই তাকে সন্দেহ করা হবে এবং তাকে প্রয়োজনে জঙ্গি ট্যাগ দেওয়া হবে। মানে এই নেতিবাচক দিকটা, দাড়ি টুপি বা ধর্ম পালনের একটা কঠিন অবস্থা কিন্তু অলরেডি বাংলাদেশে তৈরি হয়েছে। অতএব এই জঙ্গি নাটকের হয়তোবা আগের মতো ওয়ার অন টেরর যুগের মতো বড় প্রভাব পড়বে না, কিন্তু ধর্ম পালনে কিছুটা অসুবিধা হওয়া, অবিশ্বাস, সন্দেহ এবং ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে সাংগঠনিক ডিসঅর্ডার, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। তো দর্শক, এই জন্য অতীতে যেহেতু জামাতকে যেভাবে হোক জঙ্গিবাদের সাথে কানেক্ট করার চেষ্টা করা হয়েছে এবং শিবিরের কেউ না কেউ আদর্শিক বিচ্যুতি হয়ে জঙ্গিবাদের সাথে জড়িয়েছে, এটা একদম অসত্য নয়। আতাউর রহমান সানি, সে জেএমবির, সে একসময় শিবির কর্মী ছিল বলা হয়, যদিও ওটা পুরোটাই ভারতের প্রজেক্ট ছিল। এবং যারাই জঙ্গিবাদী কার্যক্রম শুরু করে তারা প্রথমে টার্গেট করে শিবিরকে, কারণ শিবিরের মধ্যে একটা ডেডিকেশন আছে এবং এই ছেলেগুলো স্মার্ট। এই ছেলে এরা শহীদি তামান্না রাখে, এই জন্য এদেরকে টার্গেট করে ব্রেইন ওয়াশ করার চেষ্টা করে। বাংলাদেশে আমি দুইজন জঙ্গির নাম বলি, কেউ কষ্ট নেবেন না, আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি। যারা এখন ভালো হয়ে গেছেন, অনেক জঙ্গি ভালো হয়ে গেছে, বুঝতে পারছে যে না, এটা গোয়েন্দা সংস্থার ফাঁদ ছিল, আমি ভুল পথে ছিলাম। আমি যে দুইজনের নাম এখন বলবো, তারা শিবিরকে টার্গেট করে তাদের কার্যক্রম মোটামুটি এগিয়ে নিয়েছিল। তারা শুধু শিবির খুঁজত। এ বিষয়ে আমার প্র্যাকটিক্যাল গবেষণা আছে, আপনারা এটা জানেন না। একজন হচ্ছে জসিমউদ্দিন রহমানী, যিনি এখন ভালো হয়েছেন, আমরা তার জন্য দোয়া করি, তাকে মহব্বত করি। তিনি একসময় সত্যিকার অর্থে জঙ্গি ছিলেন। আনসারুল্লাহ বাংলা টিম নামের সংগঠন ছিল কি ছিল না, দ্যাটস ডিফারেন্ট। কারণ প্রশাসন অনেক নাটক সাজায় তাকে, তিনি যা করেননি তাও বানানো হয়েছে, তার উপর জুলুম করা হয়েছে, এটাও সত্য। কিন্তু আসলে যে তিনি উগ্রবাদী চেতনা ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। সরাসরি কতল করার ঘোষণা দিতেন, গণতন্ত্রকে হারাম বলে সশস্ত্র জিহাদের মাধ্যমে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম করবেন এই স্বপ্ন দেখতেন। এই প্রকল্পটা স্পষ্ট তার জুমার খুতবা
এরকম শত শত অডিও মজুদ আছে এখন। জসিমউদ্দিন রহমান টার্গেট করতেন শিবির করা ছেলেদের, যে শিবির করেছো, তুমি ভালো শিবিরের সাথে সদস্য হয়েছো, এখন শহীদি তামান্না আছে, বাবা গণতন্ত্র দিয়ে হবে না, তুমি আমার কাছে আসো। এবং শিবির অনেক কিছু ছেলেদের হয়তো নিয়ে যেতে পেরেছে। আর একজন জঙ্গি ছিলেন আবু তাহা আদনান। একটু কষ্ট হচ্ছে অনেকের, হ্যাঁ, দিস ইজ রিয়ালিটি। তিনি উগ্রবাদী ছিলেন। তিনি রংপুরে শিবিরের ছেলেদের টার্গেট করে তার উগ্রবাদী ট্রেনিং দিতেন। প্রথমে জাস্ট ব্রেন ওয়াশ ট্রেনিং, বলতে কোনো অস্ত্রসহ ট্রেনিং না, এই ট্রেনিং বলতে শরীয়তি ট্রেনিং, মানে তাদের আদর্শ বোঝাতো। এবং রংপুর মহানগরী, যেই সময় আবু তাহা আদনানকে নিয়ে কথা হচ্ছে, আমি সর্বপ্রথম আবু তাহা আদনানের বিরুদ্ধে কথা বলেছিলাম। রংপুর মহানগরী শিবির তখনকার সময়ে 3 জন সাথীকে, সক্রিয় সাথীকে সাথীপদ বাতিল করেছে, কারণ তারা আবু তাহা আদনানের সাথে মিশে সতর্ক করার পরে ফিরে নেই। এরকম ঘটনা ঘটে। তো দর্শক, এটা একটা ফাঁদ। আবু তাহা আদনানের কিছু চমকপ্রদ ভুংবাং থিওরি এখন আছে। এই ব্যাংক থাকবে না, কারেন্সি থাকবে না, স্বর্ণ কিনেন, গ্রামে যান, কত উদ্ভট থিওরি নিয়ে এসেছে। এগুলোর বিরুদ্ধে আমরা শুরু থেকে সোচ্চার ছিলাম। ক্যাশলেস ওয়ার্ল্ড তৈরি হবে, টাকার কোনো মূল্য থাকবে না, এগুলো কিচ্ছু না, এইরকম হাবিজাবি থিওরি নিয়ে এসেছিল। তো দর্শক, এরকম এখন যদি আবার, সেটা একটা অধ্যায়, এখন যদি আবার এই একটা সুন্দর সময়ে জামাত বা শিবিরের কেউ এরকম কোনো না কোনো, যাদের ফর্ম কিন্তু বাহ্যিকভাবে ভালো, যারা সমাজে একটা অবদান আছে, যেমন জসিমউদ্দিন রহমানী, তিনি বুয়েট মসজিদে সপ্তাহে একদিন দার্স দিতেন এবং তিনি মূলধারার ওয়াজ করতেন। এর মানে যারা উগ্রবাদী হয় তারা কিন্তু শুরুতেই যে একদম একদম আন্ডারগ্রাউন্ডে থাকে, বিষয়টা এরকম নয়। আবার আবু তাহা আদনান, তিনি ওই মতাদর্শী ছিলেন, কিন্তু তিনি ওইভাবে বড় জঙ্গি হয়ে ওঠার আগেই গুম কাণ্ডের পর তিনি লাইনে চলে এসেছেন, ওদিকে আর যাননি, ভয় পেয়েছেন। আবু তাহা আদনানও তো মূলধারার ছিল, সবার সাথে মিশতো, ক্রিকেট খেলতো এবং স্বাভাবিক জায়গায় সবার সাথে ইন্টারাকশন করতো। তো এই জন্য এই ধরনের লোকদের সাথে জামাত, শিবির বা ইসলামপন্থীরা মেশার সম্ভাবনা বেশি থাকে, সতর্ক থাকতে হবে। এই টাইপের লোকদের ক্ষেত্রে একটা ফাঁদ আছে। তারা বর্তমান সময়ে 3 জন লোকের কথা বলবো। এই 3 জন লোকের সাথে জামাত শিবির যদি মিশে, তাহলে বুঝবেন ঝুঁকির মধ্যে আছে। প্রথমে বলবো হারুন ইজহারের কথা। খারাপ লাগে, হারুন ইজহার তো একজন বলো আলেম, তিনি হক কথা বলেন, তিনি ফেস দ্য পিপলে সাক্ষাৎকারও দেন, তিনি তো আন্ডারগ্রাউন্ডের না, তিনি মানহাজি। তার সাথে যদি জামাত শিবিরকে অতি ঘনিষ্ঠতা রাখে, দেখবেন এক পর্যায়ে তিনি উগ্রবাদী হয়ে যাবেন, গণতন্ত্র হারাম ফতোয়া দিয়ে জামাতের বিরুদ্ধে ফতোয়া দিয়ে বসবেন। এবং এই মুহূর্তে যেহেতু ভারত ইসরায়েলের প্রজেক্ট চলছে, এই মুহূর্তে হারুন ইজহারকে নিয়ে আরো বেশি সতর্ক থাকতে হবে। তিনি আপাদ মস্তক মানহাজি, তার দর্শন গণতন্ত্র বিরোধী, উগ্রবাদী। গণতন্ত্র সমালোচনা তো আমরাও করি, বাট গণতন্ত্রকে সমালোচনা করে উগ্রবাদ কায়েম করার চেষ্টা, এটা ভিন্ন। এটা আছে হারুন ইজহারের মধ্যে। দ্বিতীয় হচ্ছে শামসুল আরেফিন শক্তি নামের এক জঙ্গি আছে, আল কায়দাপন্থী জঙ্গি। এই লোক আধুনিক শিক্ষিত, সুন্দর সুন্দর কথা বলে, পিওর জঙ্গি। এর ধারে কাছে আপনার সন্তানকে মিশতে দেবেন না, আপনার সন্তান দেখবেন জঙ্গি হয়ে বের হয়েছে। আসিফ আদনানের মতো স্মার্ট তরুণ, এই শক্তি এবং আসিফ আদনান, এরা যেহেতু আধুনিক শিক্ষিত ইসলামপন্থী, আর জামাতের মূল রেলেভেন্স এইটা যে আধুনিক শিক্ষিত ইসলামপন্থী, এ কারণে জামাত শিবিরের লোকজন সহজে তাদের মাধ্যমে অনুপ্রাণিত হয়। শিবিরে অনেকেই দেখলাম আসিফ আদনানের ভিডিও শেয়ার করে, তাকে পছন্দ করে, কিন্তু এই লোক জঙ্গি, উগ্রবাদী, আপনার জীবন শেষ হয়ে যাবে, এদের ধারে কাছেও যাবেন না।